সেই ফোনটা কেড়ে নিয়ে আমার কাছ থেকে ভিডিওগুলো ডিলিট করে নিয়ে এবং আমাকে বলছে আমি নাকি জামাত শিবির করি, আমাকে বিএমপি জামাত শিবির করি। তারপর তারা বলতেছে যে আমাদের টাকা কোথায় পেয়েছি, মোবাইল কোথা থেকে কিনেছি, আমাদের ব্যানার কোথা থেকে পেয়েছি, আমরা যে লিফলেট এবং এই যে এগুলো ছাপিয়েছি তারা সাধারণ শিক্ষার্থী। সবকিছু দেখার পরেও ওনারা শিক্ষক হিসেবে জাতির কারিগর, ওনারা একজন জাতির কারিগর হিসেবে কিভাবে ওনাদের মুখে এই কথা মানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার একজন, এই টিচার হিসেবে একটা সেরা ইউনিভার্সিটির একজন শ্রেষ্ঠ টিচার, যেটা আগামী দিনে আমরা হচ্ছে শিক্ষার্থী, আমরা কি ডাকাত? তারা আমাদের সাথে যে ব্যবহারগুলো করেছে, আমরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। এখানে যারা আছে, যারা শিক্ষার্থী আগামী দিনে দেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে, অথচ তাদেরকে বলা জঙ্গিবাদ, তাদেরকে বলা জামাত, তাদেরকে বলা বিএনপি, তাদেরকে বিএনপি বলে ট্যাগ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থী বলার পরেও। শুরু করব। তুমি বলবা কি হয়েছিল, তারপর আমাদের মূল কাজটা আমি মাইক্রোফোনগুলো একজন লাগায় দাও, যে কোনো একটা হিসাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে কথা বলবো? ভয় পায় না, ভয় পাওয়ার কিছু একটু নিচে না, তুমি নর্মালি কথা বলো। তুমি হাতে ধরো, এটা হাতে ধরো, এটা হাতে ধরো। প্রশাসনিক ভবনের সামনে আমাদের মানববন্ধন বা আন্দোলনের জন্য অবস্থান করি। সেখানে আমাদের সাথে সেখানে খুবই বাজে আচরণ করা হয় বা হেনস্থা করা হয়। আমি এবং আমার এক সহপাঠীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রধান যিনি, তিনি বলেছেন যে মাস্ক খুলো, ইভেন তাকে মাস্ক খুলতে বাধ্য করা হয়েছে। আর আমাকে যখন বলা হয় মাস্ক খুলতে, আমি না খুললে তারা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের আন্দোলনের জন্য আসছো আর মাস্ক খুলবে না। এখন আমার এটা প্রশ্ন প্রশাসনের কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বা সেখানে আন্দোলনের জন্য অবস্থান করলে কি তাকে মাস্ক খুলে সেখানে অবস্থান করতে হবে? এটা উত্তর চাই, এটা কেন? এটা একটা স্বাধীন দেশ, আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আমাদের জবাব দিতেই হবে। আর আমরা আমাদের আন্দোলনে বা আমরা আমাদের অধিকারের জন্য সেখানে যাই। আমরা কোনো বিএনপি বা কোনো কিছু অন্য কোনো সংগঠন থেকে যাইনি। আমরা আমাদের আন্দোলনের জন্য গিয়েছি, আমরা আমাদের অধিকারের জন্য গিয়েছি। সেটার কারণে কি আমরা কোনো বিএনপি, আওয়ামী লীগ বা যেটাই হোক না কেন, সেটা সেই নামে কেন আমাদেরকে অবহিত করা হবে? আমরা আমাদের পরিচিত, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সেখানে অবস্থান করি। আমাদের মা বাবারা যে পরিশ্রম করে, আমাদের মা বাবারা আমাদেরকে যে পরিশ্রম করে 12 বছর পড়াশোনা করার পর এই পর্যন্ত এনেছেন। আমরা বাই চান্স যদি কখন আমাদের একটা ভুল হয়, আমাদের এই রাষ্ট্র কি আমাদেরকে আরেকটা সুযোগ দিবে না? আমার বাসায় কল করবে বলেছিল, নাম্বার চেয়েছিল, আমি দেইনি। আমাদের যখন একটা খবর ছিল যে একক ভর্তি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা তখন ইউজিসিতে স্মারকলিপি দিয়েছিলাম যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যদি একক ভর্তি পরীক্ষা হয় তখন যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দেওয়া হয়। আমরা ইউজিসির যে প্রধান, ওনার সাথে আমরা আলোচনা করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অবশ্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম সমর্থন করি এবং তোমাদের এই দাবি যৌক্তিক। ইভেন আমরা আমাদের রাষ্ট্রপতির ভবনেও গিয়েছিলাম স্যারের সাথে দেখা করার জন্য, আমরা সেইখানে পারমিশন পাইনি ঢুকার জন্য ইমিডিয়েট। তো তারপর আমরা বিসি স্যার সহ অনেক সিনেট সিন্ডিকেট মেম্বারের কাছে বিগত 4-5 মাস যাবত ঘুরেছি। আমাদের এই একটাই দাবি, আমাদেরকে আরেকটাবার সুযোগ দিয়ে এই দেশে আমাদেরকে শিক্ষাটাকে নিশ্চিত করতে দেওয়া হোক, আমাদেরকে শিক্ষা থেকে যেন বঞ্চিত না করে, এইটাই আমাদের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি স্যার, উনি হচ্ছে সেকেন্ড টাইমার, উনি সেকেন্ড টাইমার হয়ে যদি বিসি হতে পারে তাহলে আমাদের সুযোগ দিলে আমাদের প্রত্যেকের বিশ্বাস আমরা বিশ্বকে জয় করতে পারবো একদিন ইনশাআল্লাহ। আমরা ওই দিন 12ই ডিসেম্বর আমরা একটা কথা বলেছি, বঙ্গবন্ধুর এদেশে সেকেন্ড টাইম কেন নাই। এই কথা বলার পরে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করে তুমি বঙ্গবন্ধু সম্পর্কে কি জানো। আমরা যখন বলেছি 71-এর স্বাধীনতার যুদ্ধে তারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তারা স্বাধীন হয়েছে 71 সালে, এখন আমাদের আর 9 বছর আমাদের সেকেন্ড টাইম দেওয়া হয়নি, আর হচ্ছে 1 বছর। আমরা ইনশাআল্লাহ এই বছর আমরা জয় করে আনবো ইনশাআল্লাহ। তখন এটা বলার পরে তিনি বলছে তুমি কতটুকু জানো বঙ্গবন্ধু সম্পর্কে, 71 সম্পর্কে কতটুকু জানো। আমরা একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি আপনারা মাত্র 5 থেকে 7 জন দাঁড়িয়েছেন, বা 10 জনের বেশি হবে না।
না না, আমাদের সংখ্যা ছিল প্রায়, ওই সময় আমরা প্রায় 100-র কাছাকাছি ছিলাম। ইভেন ওই সময় আমাদের একটা গণমাধ্যম কর্মী আমাদের সাথে ছিল। যখন আমাদের নাম ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের যখন ফোন নাম্বার নিয়ে জনে জনে বাসায় ফোন করা হয়, তখন তাদের ফ্যামিলির কাছে যখন কথাগুলা যায়, তখন তাদের ফ্যামিলি তাদেরকে আসতে দেয় নাই। আজকে আমরা অনেকবার ফোন করেছি এবং ওনার ফ্যামিলিদের সাথে কথা বলেছি, বাট ওরা বলতেছে যদি কখনো ওরা যে পুলিশে দেওয়ার জন্য হুমকি দিছে, এই জন্য আমাদের যে বাকি ফ্রেন্ড বা বন্ধুরা আছে তারা আসে নাই। এইটাই। জি জি, হ্যাঁ আমরা অবশ্যই হুমকির শিকার হয়েছি। আমাদেরকে বলেছে বিভিন্ন এরপরে যদি আমরা ওইখানে যাই আমাদেরকে জেলে দেওয়া হবে। জেলে দেওয়া হবে, আর কোনো কথাই ওরা মানবে না। সেকেন্ড টাইমারকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এটা কি প্রথমবার যারা দিবে তাদের সাথে অন্যায় না? কারণ আপনাদের 2 বছরের প্রিপারেশন আর তাদের 1 বছরের প্রিপারেশন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি চিন্তা করেন তাইলে হবে না। বর্তমান যুগ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। বিশ্বের কোনো দেশে বয়সের সীমা শিক্ষার ক্ষেত্রে নাই। এই শিক্ষার সীমা যদি বাংলাদেশে রাখা হয়, আজকে সেকেন্ড টাইমের কোনো কারণে যদি একটা মেধাবী শিক্ষার্থী প্রথমবারে অকৃতকার্য হয়, তাকে কি এই দেশ আরেকটা সুযোগ দিবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো উদ্দেশ্য না যে যারা প্রথমবার পরীক্ষা দিবে তাদেরকেই নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, ইভেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, তারা তাদের যোগ্য শিক্ষার্থী নিবে। যোগ্য, ইভেন 3টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু রাখছে। ইভেন এটা অনেক আগে থেকেই চলে আসছে। আমাদের দাবি এইটাই যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, বর্তমান বিশ্বের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সামঞ্জস্য রাখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আনতে হবে। আমাদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমাদের শিক্ষাকে উচ্চ শিক্ষা করানোর জন্য আমাদের বিদেশিদের আমি তার আগে আরেকটা কথা বলতে চাই, যদি প্রথমবারে পরীক্ষা দিয়ে তাদের সাথে যদি অন্যায় করা হয়, তাহলে পরীক্ষার পরবর্তী সময় কেন তারপরেও সিট 300 সিট ফাঁকা থাকে? কেন ফাঁকা থাকবে? যেহেতু প্রথম টাইমারদের সুযোগ দেওয়া হয়। আরেকটা কথা, আরেকটা আমি বলি, বিসিএস এর মতো পরীক্ষায়, আপু যে প্রশ্নটা করলেন, বিসিএস এর মতো পরীক্ষায় সেখানে কি যারা প্রথমবার পরীক্ষা দেয় দ্বিতীয়বার কি তারা অংশগ্রহণ করতে পারছে না? সেখানে সিনিয়র হ্যাঁ, কিন্তু পাশের ভিত্তিতে মানে যারা পাস করে না সেই হিসেবে খালি থাকে। না, পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। একটু শেষ করুন। জি, আমি 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 এবং আমার সহপাঠী সেখানে অবস্থানরত যেটা হেনস্থার শিকার হয়েছি, সেটা খুবই, মানে কি বলবো, নিম্নমানের একটা বিষয়, নিম্নমানের একটা কাজ করেছেন তারা। যে একজন শিক্ষার্থীকে একজন প্রক্টর হিসেবে তারা মাস্ক খুলতে বাধ্য করা হয়, বা তাকে বলা হয় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে মাস্ক খুলবা না। এটা কেমন কথা? এটাই, মানে উনি আমাদেরকে এভাবে তো বলতে পারেন না। একজন মেয়ে শিক্ষার্থী বা একজন মেয়ে টিচার হিসেবে কিভাবে বলতে পারে? পর্দা করতেই পারে বা ধার্মিক ফ্যামিলি থেকে বিলং করতেই পারে। এই জন্য যে তাকে আন্দোলন বা তার অধিকারের জন্য যেতে হলে যে তাকে মাস্ক খুলতে হবে, এটার তো কোনো কথাই হয় না। এটার কোনো উত্তর নাই। কেন তাকে মাস্ক খুলতে হবে? না, আমরা এখনো নিইনি। তবে কি বললো? কিসের প্রশ্নটা শুনি না, আরেকবার বলুন। না না, এখনো আমরা কোথাও জানাই না এই বিষয়টা। এই জন্যই আজকে আমরা এই ব্রিফিংটা করতে যাচ্ছি, আমরা সব জানানোর জন্য। হ্যাঁ ভাইয়া, এর আগের বছর আপনারা ভার্সিটির পরীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের রেজাল্ট কি হয়েছে? আমাদের রেজাল্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পজিশন ছিল 746। ওইখানে যেহেতু মাত্র 250টা সিট, মেরিট গিয়েছিল 589 পর্যন্ত।